ধরুন, আপনার ৫ সদস্য বিশিষ্ট একটি ফ্যামিলি। আপনার ফ্যামিলির ৪ সদস্য যদি একটি বিষয়ের উপর একমত হয়, সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে আর কোনো দ্বিধা থাকে না। তদ্রূপ রাষ্ট্র এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণের কাছে মতামত চায়। তারা কি এই বিষয়গুলোর উপর একমত নাকি একমত না? যদি মেজরিটি পার্সেন্ট একমত হয়, সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আর কোনো রাষ্ট্রের দ্বিধা থাকে না। হ্যাঁ, এটাই হচ্ছে গণভোট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত, আপনাদের সাথে আছি রাজনীতির আলাপ 2.0 প্রথম পর্বে। আজকে আমরা ডিসকাশন করব গণভোটে কেন হ্যাঁ দিব। সেটি জানার আগে আমরা একটু জেনে আসি বাংলাদেশে এর আগে কোনো গণভোট হয়েছে কিনা। হ্যাঁ, 1991 সালে 15 সেপ্টেম্বর সর্বপ্রথম সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়। এটির 85% হ্যাঁ ভোট আসে এই গণভোটে এবং 15% না ভোট আসে। এবার আসি, গণভোটে হ্যাঁ ভোট দিলে আইনগত কি কি সংস্কার হবে। সেই সংস্কারগুলোকে আমি 10টি পয়েন্টে ভাগ করেছি। ফার্স্ট অফ অল যে সংস্কার হবে সেটা হচ্ছে, যে দল ক্ষমতায় থাকবে সেই দল তার ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। আমরা বিগত সময়ে দেখেছি, বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি, সরকার তার মতো করে সংবিধান সংশোধন করে তার স্বার্থ হাসিলের জন্য এই সংশোধন করত। এবারে গণভোটে যদি আপনি হ্যাঁ দেন, তাহলে ক্ষমতাসীন দল বা ক্ষমতাশীল যারা থাকবে তারা তাদের ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। 2 হচ্ছে, সংবিধান সংশোধন করতে গেলে এরকম আবার গণভোটের আয়োজন করতে হবে, অর্থাৎ জনগণের মতামত নিয়ে সংবিধান সংশোধন করতে পারবে। তৃতীয় যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদকাল থাকবে সর্বোচ্চ 10 বছর। আর চতুর্থ যেই সংস্কার সেটা হচ্ছে, রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবে না। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি অনেক বড় বড় অপরাধীদেরকে রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করে দিয়ে বিভিন্ন বাইরে পালিয়ে যায়। সেরকম রাষ্ট্রপতি কোনো রকমের অপরাধীকে ক্ষমা ঘোষণা করতে পারবে না। 5 নম্বর যে সংস্কার সেটা হচ্ছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। 6 নম্বর, সংসদে নারী প্রতিনিধিত্বশীল পর্যায়ক্রমে বাড়বে। 7 নম্বর, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কমিশন পিএসসি গঠনে সরকারি এবং বিরোধী দলে কাজ করবে। অর্থাৎ যখন কোনো সরকার মেয়াদকাল শেষ হবে, তখন যখন নির্বাচনের আয়োজন করতে হবে, তখন তত্ত্বাবধায়ক সরকার থাকবে, নির্বাচন কমিশন থাকবে। এগুলোর ক্ষেত্রে সরকার দলীয় এবং বিরোধী দলীয় উভয়ের কি এখানে কাজ করবে একসাথে। 8 নম্বর যেই সংস্কার সেটা হচ্ছে, মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। যেমন বলতে পারেন, এখন মৌলিক চাহিদা হিসেবে আমাদের ইন্টারনেট সুবিধা রাষ্ট্রের চাইলে এটা বন্ধ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার আস্তে আস্তে বাড়বে। 9 নম্বর যে সংস্কার সেটা হচ্ছে, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। 10 নম্বর যেই সংস্কার, সর্বশেষ যে সংস্কার সেটা হচ্ছে, রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি দিবে। এগুলা হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে। আর না ভোট দিলে আপনারা এগুলো পাবেন না। আশা করি হ্যাঁ ভোট কেন দিব এই বিষয়টা নিয়ে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এতটুকু পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন সবাইকে। আল্লাহ হাফেজ।